আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সিবিটিএস প্রেজেন্টস ক্যারিয়ার পাথ বাই সাফায়াত শাহেদের প্রথম এপিসোডে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব মাহমুদুর রহমান খান, এইচআর ম্যানেজার অ্যান্ড অ্যাডমিন, বিএসএম গ্রুপ। আজকে ওনার কাছে আমরা জানতে চাইব একজন ফ্রেশার্স জব সিকারকে কী ধরনের জবের জন্য বা কী ধরনের প্রিপারেশন নেওয়া উচিত। চলুন আমরা তার সাথে কথা বলি। তো বন্ধু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তোমার কি অবস্থা? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমাদের অডিয়েন্সকে আমরা একটু শেয়ার করি, যেহেতু তুমি একজন এইচআর ম্যানেজার হিসেবে একটা স্বনামধন্য কোম্পানিতে কর্মরত আছো। তো তোমার যে পরামর্শটা আসবে আমাদের ফ্রেশারদের জন্য অবশ্যই। বা নিউ কামারদের জন্য, এটা কিন্তু তাদের জন্য আসলে কিন্তু ভবিষ্যতে চলার একটা পাথেয় হিসেবে গণ্য হবে বলে আমি মনে করি। তো বন্ধু, আমি প্রথম প্রশ্নটা আমি তোমার দিকে দেই। সেটা অবশ্যই। হচ্ছে, যারা আমাদের ফ্রেশাররা আছে তাদের জব প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত? ধন্যবাদ শাফায়েত তোমাকে। যেহেতু বর্তমানের চাকরির বাজার বা বর্তমান অবস্থাটা আসলে আমরা হুম, সবাই জানি। হুম, হ্যাঁ? যে কি অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আসলে বর্তমানে যদি আমরা তাকাই দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন বেকারত্বটা বেশি বেড়ে গেছে। হুম, মানে আমাদের এক্সপেকটেশন এর থেকেও অনেক বেশি। দেশের পরিস্থিতি সার্বিক সবকিছুর কারণে। রাইট। তো ওখান থেকে যদি আমরা চিন্তা করি যে আমরা সরকারিটাকে আলাদা করি। মানে হুম, আমরা সরকারি সেক্টরটা বাদ, আমরা যদি বেসরকারি সেক্টরে আসি, হুম, সেক্ষেত্রে ফ্রেশারদের জন্য সবচাইতে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাকে আগে একটা আ মিশন রেডি করতে হবে। যে আমি ওকে, আসলে লেখাপড়া বা আমি অনার্স বা মাস্টার্স বা এমবিএ করার পরে আমি আসলে আমার মিশনটা কি? আমি হুম, কোথায় জব করব? তো অনেক ক্ষেত্রে এই চুজিং এর একটা বিষয় থাকে। ওকে, যে তারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে। হয়তো ফ্যামিলির কিছু প্রেশারের কারণে যে না হুম, তুমি হুম, সরকারি চাকরি করতে হবে, গভর্নমেন্ট চাকরির জন্য হুম, 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 তুমি ড্রপ করো, সিভি ড্রপ করো, রাইট, ইন্টারভিউ দাও, এপ্লাই করো। হুম, হুম, তো এই জায়গাগুলোতে আসলে ফ্রেশাররা একটু মানে বিষণ্ণতায় ভুগে যায়। আসলে ওরা রাইট আর রং চুজটা করতে পারে না। ওকে, যার কারণে দেখা যায় যে অনেকে পিছিয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আগে আমাকে সিলেকশন করতে হবে যে আমি আসলেই আ জব করব ফার্স্ট টাইম। বর্তমান যুগে ফ্রেশারদের যে ডিমান্ড, হুম, এটা খুবই নগণ্য। নগণ্য বলতে বড়, বড় কোম্পানিরা বা যারা প্রতিষ্ঠিত কোম্পানি, হুম, 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 তারা চিন্তা করে যে তারা এক্সপেরিয়েন্স কিছু লোক নিবে। হুম, ফ্রেশারদের ক্ষেত্রে সেই জিনিসটা সুযোগটা থাকে না। আচ্ছা, এখানে ২ টা বিষয় কাজ করে। বড়, বড় কোম্পানিরা চিন্তা করে আমি এক্সপেরিয়েন্স লোক নিলে অ্যা আমার তাকে বুঝাতে বা ফিল্ডে বা তাকে দিয়ে আমার কোম্পানির এতটুকু বেনিফিট আসবে। হুম, আর ফ্রেশার নিলে আমার এই বেনিফিটটা আসবে। তো এখানে কিন্তু কম্প্যারিজনটা থাকেই। হ্যাঁ? কিন্তু ছোট, ছোট কোম্পানি যারা নতুন কামিং বা ১ বছর, ২ বছর, ৩ হুম, বছর, ৫ বছর হয়েছে, হুম, সেক্ষেত্রে তারা চিন্তা করে যে আমি হুম, ফ্রেশার নিব। তো ফ্রেশারদেরকে একটা খুব চাপের ভিতরে থাকতে হয় জব সেক্টরটাতে হুম, যখন নতুন, নতুন কামিং সুন হয় তারা। তো যে আমি আসলে ইন্টারভিউ দিলাম, আমি চাকরি পাচ্ছি না। হুম, কিন্তু অনেকেই চিন্তা করে যে আমি কেন পেলাম না? হয়তো আমার ইন্টারভিউর দোষ, নাকি আমার কথা বলার ভঙ্গিমা বা আমার এক্সপেরিয়েন্স সবকিছু নিয়ে ওরা হুম, আসলে কিন্তু এই জায়গাটা থেকে যদি আমরা একটু সরে আসি, হুম, সেই ক্ষেত্রে হচ্ছে যে ফ্রেশারদের ক্ষেত্রে একটা সুযোগ আছে হুম, নিজেকে প্রুফ করার, হুম, নিজেদেরকে প্রতিষ্ঠিত করা, হুম। নিজেদেরকে আসলে সে কোথায় যাবে এই জিনিসগুলাকে প্রতিষ্ঠিত করার জন্য। যে আমরা যেটা জানতে চাচ্ছি ফ্রেশারদের তরফ থেকে, যে একটা এইচআর, হুম, যেহেতু টোটাল রিক্রুটমেন্টটা কিন্তু এইচআর করে এইচআর থাকে। করে থাকে। তো এই এইচআরে তরফ থেকে একজন ফ্রেশারের কিভাবে তার জবের জন্য প্রিপারেশন নেওয়া উচিত প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে? যে তার একদম মানে অ্যাটায়ার থেকে শুরু করে তার সিভি তৈরি করা, তারপরে ইন্টারভিউ প্রসেস পর্যন্ত যাওয়া পর্যন্ত, হ্যাঁ? ইন্টারভিউ প্রসেসের বেশ কয়েকটা কিন্তু ধাপ থাকে, লিখিত থাকে, অনেক জায়গায় মৌখিক থাকে, হ্যাঁ? তো আবার অনেক সময় ম্যানেজমেন্ট বোর্ডেও কিন্তু বোর্ডে একদম থাকে। ফাইনাল একটা ভাইভা হয়ে থাকে। তো এইসব ক্ষেত্রগুলাতে আমরা একটু যদি সংক্ষেপে আমরা জানতে পারি যে তাহলে যে ফ্রেশারদের আসলে কি ধরনের করে ওদের আচ্ছা, প্রিপারেশন নেওয়া উচিত? সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাকে আগে দেখতে হবে আমি কোন কোম্পানিতে সিভি ড্রপ করতেছি। ফার্স্ট যে কোম্পানিতে আমি সিভি ড্রপ করব না কেন, সেই কোম্পানির হিস্ট্রিটা আমাকে একটু ঘাঁটতে হবে। আচ্ছা, মানে ওর অতীতটা মানে ও কিভাবে এস্টাবলিশ হতে শুরু করে আচ্ছা। মানে ওর আস্তে, আস্তে ওর প্রতিষ্ঠিত হওয়ার মানে যে ও এটা তো ঘাটার জন্য তো তাহলে ওর ওয়েবসাইটটা ওয়েবসাইট রাইট, করা রাইট যায়। আচ্ছা, যে ওয়েবসাইটটা। কোনো অনেক সময় দেখা যায় যে আপনার মানে ওয়েবসাইট থাকে না অনেক কোম্পানির। হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন। আন্ডার ঠিক আছে? কনস্ট্রাকশন। তো সেই ক্ষেত্রে কি করা যেতে সেই পারে? ক্ষেত্রে আসলে বেসিক্যালি ফ্রেশাররা বা যারা আমরা যারা করে থাকি বা ফ্রেশাররা যেটা করতে পারে সেটা হচ্ছে যে দেখা যায় যে, যে কোম্পানিতে সে আ ইন্টারভিউ দিবে বা হুম, সিভি ড্রপ করবে সেই কোম্পানির কোনো পারসন, কোনো সেলস পারসন বা কোনো ডেস্ক জব করে এরকম হুম, এমপ্লয়ি যদি থাকে,
তার সাথে যে কোনোভাবেই হোক, যে কোনো মাধ্যমে হোক একটু কমিউনিকেশন করে তার থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করা। ওকে, তো আচ্ছা। প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু আসলে যেই কোম্পানিতে সিভি দেওয়া হয় না কেন, ড্রপ করা হয় না কেন, ওই কোম্পানির হিস্ট্রিটা যদি আমরা ঘাঁটতে পারি, তাহলে আমার মনে হয় যে জব পাওয়ার ক্ষেত্রে বা ইন্টারভিউ বোর্ডে এই জিনিসটা খুব ভালো একটা এটা একটু সাপোর্ট ভালো দেয় সাপোর্ট দিবে। আচ্ছা, ফ্রেশারদের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলি সেটা হচ্ছে মানে কথাটা প্রসঙ্গটা এইজন্যই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, তো আমাদের শিক্ষা ব্যবস্থাতে কিন্তু কিভাবে ফেস করতে হবে, ইন্টারভিউ বোর্ড কিভাবে ফেস করতে হবে, হ্যাঁ? এই মক ইন্টারভিউ গুলোর জন্য কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সেই সাপোর্টটা দেয় না দেয় না। ছাত্রদেরকে। তো যেমন আমরা যদি দেখি যে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি এরকম বেশ বড় কিছু পাবলিক ইউনিভার্সিটি এবং কিছু প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কিছু হাই র্যাঙ্ক হাই যেসব প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, আ ওদেরকে যে আমরা যদি লিস্টের এক কাতারে রাখি, তাহলে বাদবাকি বিশাল একটা জায়গা কিন্তু একটা গ্যাপ গ্যাপ থাকে। রয়ে যায়। তাই না? রাইট, রাইট। তো ওখানে কিন্তু ওখানকার শিক্ষকেরা কিন্তু ওইরকম সুযোগ বা সুবিধাটা দিয়ে থাকে না বা ব্যবস্থাটা করে না। তো এই ক্ষেত্রে তাহলে আমরা ওই স্টুডেন্টদেরকে বা ওই ফ্রেশারদেরকে আমরা কি পরামর্শ দিতে পারি যে তার প্রিপারেশন এর বিষয়টা নিয়ে? আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে আ সিনিয়র কিছু পারসন থাকে, হুম, কিছু বড় ভাই থাকে যারা ভালো, ভালো পজিশনে চাকরি আচ্ছা, করতেছে। তাদের সাথে যদি আমি একটা কমিউনিকেশন করতে পারি। আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু YouTube চ্যানেলে হুম, অনেক, অনেক বড়, বড় স্কলাররা, লেকচারাররা কিন্তু হুম, এই ইন্টারভিউ বা ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু কিছু আ হিস্টোরি বা কিভাবে কি দিবে এই হুম, জিনিসগুলা কিন্তু তারা পোস্ট বলে করে থাকে। থাকে, বলে আচ্ছা। থাকে। তো এই জিনিসগুলা যদি আমি একটু Google থেকে, YouTube থেকে যদি আমি নলেজ ধারণ করি, হুম। তাহলে আমার মনে হয় যে ওর জন্য আরেকটু বেশি সুবিধা হবে। একেক কোম্পানির কিন্তু একেক রুলস টাইপের রেজুলেশন থাকে। ইন্টারভিউ ইন্টারভিউ প্রসেস থাকে, থাকে। প্রসেস থাকে। যে রিটেন, ভাইভা ভাইভা এরকম সব। হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে যেসব কংগ্লোমেরেট যেসব কোম্পানিগুলো আছে যে মেঘনা, আকিজ এই টাইপের যত বড়, বড় কোম্পানিগুলো আছে ওরা কিন্তু রিটেনের মাধ্যমে নিয়ে রাইট। উঠে আসে। এই আ এই রিটেন প্রসেস যেটা এখানে বেসিক্যালি কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটা কি আমাদের আচ্ছা, অডিয়েন্সকে জানানো যায়? সেটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই রিটেনটা কিন্তু আসলে অতটা মুখ্য ভূমিকা পালন করে না, আবার কিন্তু হুম, অনেকটুকু মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, হ্যাঁ? সেটার ক্ষেত্রে কি অনেক কোম্পানিরা এই জিনিসটা কেন করে থাকে? এই ক্ষেত্রে ওরা কয়েকটা জিনিস দেখে। সেক্ষেত্রে জিনিসগুলোর ভিতরে একটা হচ্ছে যে তার দক্ষতাটা দেখে, শিক্ষাগত যোগ্যতাটা দেখে। কিছু প্রশ্ন করে থাকে যেগুলা হচ্ছে যে দেখা যায় যে গ্লোবাল ভিত্তিক বিভিন্ন মানে এটা কি কোম্পানি। সাধারণ জ্ঞানের সাধারণ বিষয়? জ্ঞান, রাইট। মানে সাধারণ সে জ্ঞানে। পৃথিবীর সাধারণ কি নলেজটা হচ্ছে না কি হচ্ছে এটা হ্যাঁ, সম্পর্কে জানে সাধারণ কিনা? জানে কিনা। আচ্ছা, অনেকেই দেখা যায় আমরা বইয়ের শিক্ষায় হুম, হুম, শিক্ষিত। হুম, রাইট। কিন্তু আমরা কিন্তু অন্য শিক্ষায় শিক্ষিত না। সাধারণ বইয়ের বিষয়টাও কিন্তু পড়ে না। করে না, রাইট। এটা তো অনেকে ফেস তারা করে। চিন্তা করে যে এখন YouTube আছে, আমি YouTube থেকে একটু দেখেই নিয়ে নিব। হুম। হ্যাঁ? তো এই ক্ষেত্রে না রিটেনের Facebook এ রিল দেখতে, দেখতেই তো ওদের অনেকে, সময়। অনেকে রাইট, রাইট। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে রিটেনটার ক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলা কেন করে যে ও সাধারণ জ্ঞান কতটুকু। দ্বিতীয় কথা হচ্ছে যে ও আসলে যদি কোনো এমসিকিউ না থাকে, যদি রিটেনে আমরা প্রশ্ন কোয়েশ্চেন দিয়ে থাকে, হুম, হুম, সেই ক্ষেত্রে ওর হাতের লেখা। হুম। কারণ হাতের লেখাটাও একটা হ্যাঁ, অবশ্যই এটা একটা অবশ্যই ভাইটাল একটা ফ্যাক্ট। ভাইটাল ফ্যাক্ট থাকে। রিটেনের ক্ষেত্রে আসলে এই মুষ্টিমেয় কয়েকটা জিনিস আসলে ওরা ফলো করে। মেইন পরীক্ষা বা ইয়াটা থাকে, ইন্টারভিউ থাকে, ভাইভা বোর্ড। যতটুকু আমরা সারমর্ম আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে রিটেনটা মূলত হচ্ছে একটা মানে প্রাথমিক একটা বাছাই। বাছাই। যে এই প্রার্থীর আসলে কি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আছে আছে কিনা? কিনা, রাইট। সাধারণ জ্ঞান আছে কিনা এটা জানা, জানার একটা তার হাতের লেখাটা দেখা যে হাতের লেখা পরিষ্কার নাকি অপরিষ্কার, অপরিষ্কার কাটাকাটি আছে না কি আছে। কারণ গুছিয়ে লেখারও একটা বিষয় বিষয় থাকে। থাকে। কারণ রিপোর্ট লেখাটাও কিন্তু একটা আর্ট। এটাও একটা ট্রেনিং এর একটা বিষয় থাকে, বিষয় তাই না? থাকে। তো আমরা তাহলে বুঝতে পারতেছি যে এটা যে মানে রিটেন পরীক্ষাগুলো হয়ে থাকে শুধুমাত্র একদম প্রাথমিক বাছাইয়ের জন্য, যে পরবর্তী ধাপ যেটা মৌখিক সেখানে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে অবশ্যই। রিটেনে কি অঙ্কর কোন হ্যাঁ, সাবজেক্ট আছে? হ্যাঁ থাকে। মানে কি এটা টাইপের অঙ্ক এটা হয়ে থাকে? কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন এখানে কি কোম্পানির ক্ষেত্রে ক্যালকুলাস টাইপের কিছু হয়ে এইগুলা থাকে নাকি? এগুলা আসলে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে ভেরিয়েশন আসে। আচ্ছা। হ্যাঁ? এখন দেখতে হবে আমাকে আগে আমি কিসের জন্য ইন্টারভিউটা দিচ্ছি, কোন পোস্টের জন্য দিচ্ছি, কোন ডিপার্টমেন্টের জন্য আচ্ছা, দিচ্ছি। সেলসে যখন একটা প্রার্থী যখন যাবে, তখন তার কি সেই রিটেনে কি ওই অঙ্কের বিষয়টা কি তার অবশ্যই প্রযোজ্য? থাকবে, অবশ্যই থাকবে। কারণ এখানে সেলসের ক্ষেত্রে কিন্তু টাকার হিসাবটা আসবে, অঙ্কের হিসাবটা আসবে, টার্গেটের হিসাবটা আসবে। আচ্ছা, আমরা জব প্রিপারেশন এর একটু নেক্সট আমরা কোয়েশ্চেনে যাই। সেটা অবশ্যই। হচ্ছে সেটা হচ্ছে এই তো গেল রিটেনটা। রিটেন এখন মৌখিকের বিষয়টা ভিন্ন। মৌখিক নিয়ে আমার আর কিছু বলার নাই। এটা ইনস্ট্যান্ট যার কোম্পানি যা এইচআর জিজ্ঞেস যারা করে জিজ্ঞাসা করে। সেটাই। কিন্তু মৌখিকের যেই মানে ভাইভা বোর্ডে বসার সময় মানে ভাইভা বোর্ডে যাওয়ার জন্য তো একটা প্রস্তুতি থাকে। অবশ্যই অনেকে কিন্তু প্রস্তুতি ছাড়া চলে যায়। চলে যায়। সেই ক্ষেত্রে তার প্রস্তুতিটা কিভাবে গ্রহণ করা উচিত এবং কোথায় গিয়ে শেষ করা উচিত? আচ্ছা, সেখানে একটা জিনিস আমি বলে রাখি। সব ক্ষেত্রে ফ্রেশারদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সেটা আমি খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি মেইনটেইন করি। হুম, সেটা হচ্ছে যে
সে যদি ফ্রেশার হয়, তার পরীক্ষার সব সার্টিফিকেট, তারপর তার আইডি কার্ড, তার সিভি, রানিং সিভি, এনআইডি কার্ড, হুম, তার প্রত্যয়নপত্র যা হুম, থাকে সবগুলো কিন্তু সে অ্যাটাচ করে স্ক্যানিং কপি সে কিন্তু মেইলে রাখতে হবে। আচ্ছা। গুগল ড্রাইভে সে রাখার দরকার। কারণ কি? দেখা যায় হুট করে আমি একটা কোম্পানিতে আমার একটা চাকরির একটা সুযোগ আসছে যে ডেডলাইন আজকেই শেষ। হুম, 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 তো হুম, আমি এমন একটা জায়গায় আছি যে জায়গা থেকে আমার বাসায় গিয়ে আমি আসলে এগুলা কালেক্ট করে আমি হুম, জমা দেওয়ার মতো কোনো অপশন নাই বা নাই। কালেক্ট করে আমি মেইল পাঠাবো। হুম, তো সেক্ষেত্রে যদি আমি মেইলে সবকিছু রেখে দিই, সেই ক্ষেত্রে হয় কি আমি যেকোনো জায়গায় বসে মোবাইল থেকে বসে সেটা অ্যাটাচ করে আমি একটা সিভি আমি একটা কোম্পানিতে ড্রপ করে দিতে পারবো। রাইট, রাইট, রাইট। রাইট। এখানে একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় গেল যে আমি একটা সিভি দিয়েছি একটা কোম্পানিতে, সেটা ডেডলাইন ছিল ৩১শে মার্চ। আমার ৩১শে মার্চ থেকে এর পরের দিনগুলোতে আমাকে প্রিপারেশন নিয়েই যেখানে যাই না কেন একটু বের হতে হবে। আচ্ছা। হ্যাঁ? আর এটাও বলে দিই, একেকটা কোম্পানি যখন ইন্টারভিউ নিবে, হুম, তার ১ দিন আগে বা ২ দিন আগে বা হঠাৎ করে দেখা যায় যে সকালেও হুম, ফোন দিতে পারে। যে আচ্ছা। আপনাকে দুপুর ২টোয় বা বিকেল ৩টায় হুম, বা সকাল ১০টায় যেকোনো একটা টাইমে। টাইমে দিতে পারে। হঠাৎ করে যেসব কোম্পানিগুলা ফোন দেয় ইন্টারভিউর জন্য, সেটা দেয় একটাই কারণে, তার নিড দেখার জন্য। তার তার নির্দেশ। চাহিদাটা দেখার জন্য যে মানে রাইট, আসলেই তার দরকার কিনা চাকরিটা। এক্সাক্টলি। হ্যাঁ? আর অনেক সময় ১ দিন আগে ২ দিন আগে হুম, অনেককেই কেন জানানো হয়? প্রিপারেশন নেওয়ার জন্য। রাইট, সেগুলা প্রিপারেশন ফলটা কখন আসে? যখন সিভি গুলো একেকটা কোম্পানি পায়, ওই কোম্পানি করে কি? সিভি কালেকশন করে, সিভি চুজ করে। হুম, আচ্ছা। কাকে কোনদিন ফোন দিবে, হুম, কার এক্সপেরিয়েন্স, কার এডুকেশন হুম, কোয়ালিফিকেশন, হুম, হুম, কার চেহারা, কার মানে সিভি রাইটিং সবকিছু কিন্তু হুম, দেখেই হুম, 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 তাকে ১ দিন আগে ২ দিন আগে বা কাউকে হুট করে হুম, কল দিয়ে ফেলতেই পারে। ওকে, সেই ক্ষেত্রে একেকটা ফ্রেশারের উচিত যে সিভি ড্রপ করার পর প্রত্যেকটা দিন তাকে প্রস্তুতি নিয়ে রাখা। যে এক্সাক্টলি, হুট করে আমার কল আসলে আজকের ইন্টারভিউ আমাকে দৌড় দিতে হবে। রাইট। সেইজন্য তার সিভি বা সবকিছু হুম, মেইলে রাখা উচিত। কারণ যাওয়ার সময় সে যেন ওটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে হুম, সে এগুলো অ্যাটাচ করে একটা ফাইল করে সে নিয়ে চলে যেতে পারে। নিয়ে চলে যেতে তাহলে পারে। তো আমি তো তোমার কথার প্রেক্ষিতে আমি এটাই বলতে পারি সেটা হচ্ছে এটা শুধু ফ্রেশার কেন, এটা আমাদের যারা একদম মানে এক্সপেরিয়েন্স এন্ট্রি এন্ট্রি লেভেলে লেভেলে জব রাইট। করতেছে বা মিড টার্মে জব করছে, উনাদেরও কিন্তু সেম এই হ্যাঁ, এই হ্যাঁ। সাজেশনটা মেনে চলা মেনে উচিত। কারণ তারা অনেকেরই আমার হয় না। জানা মতে যারা এক্সপেরিয়েন্স যারা কাজ করে হুম, আসতেছে, হুম, হুম। তারা এসব করে। কিন্তু ফ্রেশাররা কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো জানে না। ওকে, ফাইন। কারণ এই গাইডলাইন গুলো ফ্রেশাররা পায় না। ফ্রেশাররা চিন্তা করে যে আমি সিভি বানায় ফেলতে হবে, ১০-১২ কপি বাসায় হুম, রাখতে হবে, এগুলো করে আমি রাখবো। কিন্তু রাইট। আমি হুট করে যে আমি একটা জায়গায় যাবো প্রিপারেশন আমি ড্রেস আপ সবকিছু হুম, ভালো আছে। কিন্তু ইন্টারভিউ আমার ৩টা বাজে। কিন্তু আমার বাসায় যাওয়া আসায় আমি এটা পারব না। আচ্ছা। সেই ক্ষেত্রে আমাকে টাইমিং মেইনটেইন এর ক্ষেত্রে আমি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য আমার ওই কম্পিউটার দোকান থেকে হুম, হুম, আমি হুম। এগুলো প্রিন্ট করে সবকিছু আচ্ছা। নিয়ে যেতে পারব। আ এই প্রিপারেশন এর আরেকটা ধাপে আমরা যাই যে একজন ফ্রেশার না, আমি এখন এবারে ক্যান্ডিডেট এ চলে যাই। ক্যান্ডিডেট ঠিক রাইট। আছে? একজন ক্যান্ডিডেটকে কি ধরনের কাপড়ের প্রতি নজর দেওয়া উচিত যখন সে ইন্টারভিউ ফেস করতে যাবে? আচ্ছা। সেই ক্ষেত্রে আসলে আমাকে আগে দেখতে হবে যে একেকটা কোম্পানির আমি যদি চিন্তা করি ব্যাংকে আমি ইন্টারভিউ দিতে যাব। ব্যাংকের ড্রেস আপ কিরকম সেটা আমার জানা। হুম, আমরা জানি সবাই। হুম, হ্যাঁ? আমাকে ক্যাজুয়াল হোক, ফরমাল হোক, ওই ব্যাংকের মানুষদের আইডিয়াটা সবারই আছে। কারণ আমরা জানি একটা ব্যাংকের ওদের গেটআপ কিরকম। রাইট। বেসরকারি মানুষ বেসরকারি সেক্টরে আমরা জানি যে কিরকম। ক্যাজুয়ালি আমি যেতে হুম, পারি। হুম, হ্যাঁ? আমি ফরমালিও যেতে পারি। তো সেই ক্ষেত্রে আমার জানা মতে আমার থেকে আমি যেটা বলব সেক্ষেত্রে হচ্ছে যে আমার মনে হয় যে ফরমালি মোটামুটি সব জায়গায় হুম, হুম। যাওয়াটাই বেটার। আচ্ছা। আচ্ছা, ফরমাল এর বিষয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে মানে বেশ কিছু রিক্রুটমেন্টে দেখা যায়, হ্যাঁ? আমি নিজেও পার্সোনালি পেয়েছি। সেটা হচ্ছে আ অনেকে মানে কাপড়টা যে পরে, সেই কাপড়টার সাথে তার ম্যাচ ব্যক্তিত্বের হয় সাথে না। কিন্তু ম্যাচ হয় না। আবার দেখা যায় যে শার্টের সাথে প্যান্ট ম্যাচ প্যান্ট হয় ম্যাচ না, হয় না। প্যান্টের সাথে জুতা ম্যাচ হয় না। তাহলে এই ক্ষেত্রে একদম সিম্পল কি পরা উচিত? মানে সবাই যে মানে দামি কাপড় যে পড়তে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? তাকে দেখতে সুন্দর স্মার্ট লাগে হতে হবে। এরকম, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে কি ধরনের রং বাছাই করা উচিত? আমার সাইড থেকে আমি যদি মনে করি জবের ক্ষেত্রে ফার্স্ট লুকটাই হচ্ছে হুম, সবচাইতে মেইন। এটা একটা পুরুষের হোক, একটা মহিলার হোক। হ্যাঁ? প্রত্যেকটা মানুষের কিন্তু ব্লাক কালারের প্যান্ট সবাইকে মার্জিত লাগে। হুম। সবাইকে এটা আমরা পুরুষদের জন্য পুরুষদের বলছি। জন্য। হুম, যেকোনো পুরুষদের জন্য ব্লাকটা হুম, সুইটেবল হুম, হুম, বা ব্লু কালার, হুম, অ্যাশ কালার থাকতে পারে ৩ টা। আর শার্টের ক্ষেত্রে আমি লাইট কালার পড়তে পারি। লাইট কালার। যেমন হোয়াইট কালারও পড়তে পারি, হুম, হুম, আবার হুম, একটু কালারিং এর ভিতরে পিঙ্ক কালার, একটু ব্লু কালার। হুম, হুম। হ্যাঁ? এটা হচ্ছে যে ম্যাচ করার ম্যাচ বিষয়টা। করা আমি বিষয়। প্যান্ট যদি ব্লু পরি আমি আবার শার্ট কিন্তু ব্লু পড়তে পারব না, না। না, তাহলে তো এটা স্কুল তাইলে ইউনিফর্ম হ্যাঁ, হয়ে যাবে। আমি যদি হ্যাঁ। ব্লাক পরি তাহলে আমি কিন্তু সাদা পড়তে পারবো হুম। বা একটু পিঙ্ক কালার পড়তে মানে পারবো বা কন্ট্রাস্টটা বজায় কন্ট্রাস্টটা রেখে বজায় রেখে। পড়তে হবে। আর সবচাইতে বড় যে জিনিসটা ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় যদি আমি
জামা কাপড় জুজিং এর ক্ষেত্রে যদি আমি যদি আরেকজনের হেল্প নিই, হুম। সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার হয়। সেটা হতে পারে ফ্যামিলির বড় ভাই, বোন, হুম, হুম, মা, হুম, বাবা। হুম, হুম, যে আমি এই ড্রেস আপটা করতেছি, আমাকে কেমন লাগে? হুম, কারণ হুম, পোশাক-আশাক একটা মানুষের চোখেই ভাল লাগতে হবে। হুম, হুম। তার মানে আমার ফ্যামিলির লোকের যদি বলে যে, "তোমাকে এই পোশাকটাতে না, ভাল লাগতেছে।" এইখানে সেক্ষেত্রে আমার করবে। একটা ছোট্ট অবজেকশন আছে। সেই আচ্ছা, অবজেকশনটা হচ্ছে আমি অনেককেই দেখছি যে রিক্রুটমেন্টের সময় যে সেটা হচ্ছে ইন্টারভিউতে দেখা যায় কিছু রংচঙা কাপড় পরে চলে আসে। এখন সে হয়তোবা তার বাবা-মা বা কাউকে তো জিজ্ঞেস করছে যে, "আমাকে কেমন লাগতেছে?" দেখা গেল যে ফরমাল প্যান্টের সাথে কিন্তু সে কেডস পরে চলে আসছে। জিনিসটা কিন্তু হট লাগে। ভাইবা হুম, বোর্ডে তো নিশ্চয়ই এটা অড লাগবে, হট লাগে। তাই না? স্বাভাবিক। যখন সে দরজা খুলে যখন মে আই কাম ইন স্যার বলবে তখন যখন আমি ইন্টারভিউয়ার যখন আমি ফার্স্ট তাকাই দেখব, লুকটাই দেখব। ফার্স্ট লুকে যদি আমার দেখে মনে হয় যে এটা একটা সং, রাইট, ঠিক রাইট। আছে? তাহলে তো জিনিসটা তো হয় না। না কারণ সেই ক্ষেত্রে তার পরিবারকে জিজ্ঞেস করাটা আমার মনে হয় সমীচীন এ হবে কি? এখন এছাড়া তো আর কোনো ওয়ে নাই। এখন যদি তার চয়েস যদি না থাকে, সে যদি তাহলে অষ্ট ইন্দ্রিয় কাজে লাগাতে আচ্ছা, না পারে, আচ্ছা সেক্ষেত্রে এখানে তো একটা লাগাতে আমি হবে। বলি যে আমাদের যে আজকে যে অনুষ্ঠানটা, হুম, ঠিক আছে? আমাদের এই যে ক্যারিয়ার পাথ বাই শাফায়াত শাহেদ, এই অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র শহর বা মফস্বল কেন্দ্রিক ছাত্রছাত্রীরা বা ফ্রেশাররা বা মানুষ দেখবে তা নয়। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলের অঞ্চলে দেখতে পাবে, মানুষজনও দেখতে পারে। দেখবে। এখন প্রত্যন্ত অঞ্চল যেখানে ১০ গ্রামের ভেতর হয়তো বিদ্যুৎ যায় নাই বা ভালো সুব্যবস্থা নাই। সেই গ্রাম থেকে যে একজন একটা ছাত্র, একটা ফ্রেশার সে পড়ালেখা করে যে সবচাইতে মানে সর্বোচ্চ পর্যায়ে যাবে না যাবে। এমন তো কোনো না গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই। অবশ্যই যেতে পারে। যেতে পারে। তাদেরও তো এই জিনিসটা আমার মনে হয় জানা উচিত। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যে সবাই কমন চেক শার্ট পরতে পারে। ফরমাল বা ক্যাজুয়াল মানে যেটাকে আমার বলে। মতো চেক হ্যাঁ, শার্ট। রাইট। তোমার মতো এরকম ক্যাজুয়াল কিন্তু শার্টও আমি পরতে পারে। মনে করি এই শার্টটা পরে নিশ্চয়ই আমি যদি কোনো ইন্টারভিউ ফেস করি, এইটা নিশ্চয়ই না খুব একটা ভালো লাগবে। কারণ ১ম কথা হচ্ছে এটা ফরমাল শার্ট। ফরমাল শার্ট, রাইট। এটা না, এটা কোনো ফরমাল শার্ট না। আমি এটার সাথে টাই পড়তে পারব না। না, কিন্তু আমি এক কালারের শার্টের সাথে আমি পড়তে পারব। আমি তো সেজন্যই বললাম যে আচ্ছা, এক কালারের শার্ট, এক কালারের প্যান্ট এক্সাক্টলি। যদি সবসময় তাহলে সেই মেইনটেইন করতে চেকটা হতে হবে একদম সিম্পল যে সিম্পল এর চেকগুলো। চেক। রাইট। সবাইকে হুম, মানানসই হুম, হুম। ওই জিনিসগুলো আমি মেইনটেইন করতে এগুলো ক্যাজুয়াল শার্ট। ক্যাজুয়াল। ক্যাজুয়াল শার্ট পরে কিন্তু হুম। যাওয়া যাবে না। আচ্ছা, আর মহিলাদের ব্যাপারে সেই ক্ষেত্রে কি করা উচিত? আসলে মেয়েদের ক্ষেত্রে বিষয়টা আসে যে একেকটা জায়গায় একেক ধরনের। সেই ক্ষেত্রে আসলে দেখা যায় যে কতটুকু শালীনতা বজায় রেখে একটা কোম্পানিতে আমি যাচ্ছি, আমি ওখানে বসতেছি, ইন্টারভিউ বোর্ড দিচ্ছি, সেটা হচ্ছে যে তার বিষয়। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে সালোয়ার কামিজ অথবা শাড়ি। শাড়ি। এই ২ টো জিনিসটা পরা উচিত। শাড়ির থেকে হ্যাঁ, আমার মনে হয় যে সালোয়ার কামিজ, থ্রি পিস যে মেয়েরা পরে, থ্রি পিস সালোয়ার হিজাবের কামিজ। সহায়তায় সেটা আমার মনে হয় যে সব জায়গায় এটা অনেকে আবার যার, যার যার, অভিরুচি যার অনুযায়ী। অভিরুচির অনুযায়ী। রাইট। অডিয়েন্স আমরা এতক্ষণ জানতে পারলাম জব প্রিপারেশন নেয়ার জন্য ফ্রেশারদের কি করা উচিত। তো আমরা একটু যদি সামারাইজ করি তাহলে আমরা পাবো সেটা হচ্ছে প্রথমত রিটেন টেস্টের জন্য একটু বেসিক অঙ্ক জানা জানা দরকার। দরকার। বেসিক গ্রামারের জন্য ইংরেজি জানা জানা দরকার। দরকার। সাধারণ জ্ঞান মাস্ট বি সাধারণ জ্ঞান অবশ্যই জানা লাগবে। দরকার। আপনি সারাদিন যদি ফেসবুকে রিলস দেখেন, ইউটিউবে শর্টস দেখেন, তাহলে জিনিসটা কিন্তু খাটবে না। তাই না? রাইট। তো আপনাকে একটু দেখতে হবে, পড়তে হবে। বিভিন্ন আমাদের এখন যেহেতু হাতের মুঠোয় বিশ্ব, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি হাতের মুঠোয় আমরা গুগলকে দেখেই গুগলকে দেখি। আমরা সবকিছু জেনে নিতে পারবো। তাই না? আর পত্রিকাও নিশ্চয়ই এখানে এই ক্ষেত্রে কিন্তু বড় পত্রিকা ভূমিকা। পড়াটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই। আর অবশ্যই চেষ্টা করবেন জব প্রিপারেশন এর বিষয় সেটা হচ্ছে বই পড়বেন। বই পড়লে আপনাদের কথার প্রাঞ্জলতা বাড়বে। আপনার ভাষাটা আপনি ভাষা শিখতে পারবেন। অনেক শ্রুতিমধুর ভাষা শিখতে পারবেন। সেই ক্ষেত্রে এই যে মৌখিক পরীক্ষা, যে এই ভাইবাটা, রাইট, রাইট। এই ভাইবাটাতে কিন্তু অনেকে কিন্তু জড়তাতে চলে জড়তা আসে। থাকে। এটা বলার কারণটা হচ্ছে এটা যে সবকিছু মানে আপনি যখন 1 to 1 যখন কথা বলবেন কারো সাথে, তখন একরকম আপনার কথা থাকবে। কিন্তু কথাটা যখন ফরমাল হয়ে যাবে, তখন কিন্তু আপনার ভেতরে আপনার যে প্রাঞ্জলতার বিষয়টা আছে সেটা বা মানে কথার যে জড়তাটা শ্রুতিমধুর বা যে জড়তাটা আছে, এই কেটে যাবে। জড়তাটা কেটে যায়। কিন্তু আজকে আমাদের সময় সংক্ষিপ্ত শেষ। তো আমি আবার পরিচয় করিয়ে দিয়েছি মাহমুদুর রহমান খান, HR ম্যানেজার। উনি হচ্ছেন BSN গ্রুপ। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে পডকাস্টটা ধৈর্যের সাথে শোনার জন্য। আমরা নেক্সট পার্টটা অবশ্যই আমরা জানিয়ে দেবো। তো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।